মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা 52 খ। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। বর্তমান যুগের ছেলেপেলে বলে কথা, চরিত্রে একটু একটু দোষ থাকবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ না, ও এখন ক্রুশদি কিং। নারী ক্ষুধা থাকবেই, তবে মনে রেখো নিরুর মা, একটা পুরুষের 1000টা মাসুকা থাকলেও তার স্ত্রী কেবলমাত্র একজনই। আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদ বাকি আর 1000টা মাসুকা থাকুক, হু কেয়ার্স। মাথার ওপর অদৃশ্য বজ্রপাতের খানিক কম্পিত হলেই সুদীপা রায়ের সর্বাঙ্গ মুখবয়ে ছড়ালো তীব্র বিষময়ের ছাপ। অন্তকোণে হুট করে চাপ বাড়ল কর্তাগিন্নির। কণ্ঠ হলো ভঙ্গুর। তাই বলে শেষমেশ এমন চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমার নিরুকে? পথিমধ্যে বাকরুদ্ধ হলো সুদীপা রায়। তার কাঁপা কাঁপা কণ্ঠ হতেই যেন উপচে পড়তে কান্নার দলাপাক। এতক্ষণে কর্তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আচানক ঠেকল স্ত্রীর অন্ধকার মুখপানে। সহসা গম্ভীরমুখী নড়ে চড়ে বসলেন হিমাংশু রায়। ধীরলয়ে আঁকড়ে ধরলেন স্ত্রীর শীতল কবজি সন্ধি। নরম টানে টেনে বসালেন নিজ সম্মুখে। প্রস্তখণ্ডের ন্যায় নিষ্প্রভ মানুষটার পানে সরু দৃষ্টি বজায় রেখে হিমাংশু রায় গম্ভীর কণ্ঠে আওড়ালেন, এত চাপ নিচ্ছ কেন সুদীপা? মুহূর্তেই যেন দৃষ্টি উঠে গেল সুদীপা রায়ের। জ্বলে উঠলেন তেলে বাগুনে, দাঁতে দাঁত চেপে শুধালেন, চাপ নিচ্ছি কেন মানে? তুমি জানো না আমি কেন চাপ নিচ্ছি? জানো না তুমি? কণ্ঠ ক্রমশ উঁচু করছে সুদীপা রায়। তা শুনে খানিকটা বিরক্তিতে কর্তা মহাশয় মধ্যবয়সী কপালের চামড়ায় গোটা কয়েক বিরক্তিকর ভাঁজ ঢেলে গমগমিয়ে গলায় বলে ওঠেন, আওয়াজ নামিয়ে কথা বলো সুদীপা। ভুলে যেও না দেওয়ালেরও কান আছে। তাছাড়া এরকম একটা ভাব নিচ্ছ যেন আমার বলা কথাটা শুনে আকাশ থেকে বললে। সাপে নেই অনবরত ফুটছে সুদীপা রায়। কণ্ঠে ঝাঁজ ঢেলে তক্ষুনি আওড়ালেন, হ্যাঁ পড়লাম, ঠিক আকাশ থেকে পড়লাম। কারণ এই মনটা কিন্তু হবার কথা ছিল না নিরুর বাবা। অধীর কাউকে বিয়ে করলে এই জমিদার বাড়ির সকল অসহায় সম্পত্তি 4 ভাগ থেকে 2 ভাগ পাবে তার অর্ধাঙ্গিনী। এমনটাই তো উইলে লেখা ছিল, তাই না? যদি ওর অর্ধাঙ্গিনী হয় আমাদের নিরু, তবে সেই সকল সম্পত্তির অধিকারী হবে আমাদের মেয়ে, তাই তো? কিন্তু তখন তো আমার জানা ছিল না নিরুর বাবা অধীরের চরিত্র এতটা কুৎসিত। এখন সবটা জানার পর এরকম একটা কুৎসিত চরিত্রের ছেলের সঙ্গে কি মেয়ের দুহাত এক করা যায় বলো তো? কান্নার রহস্যময় কায়দায় বক্র হাসল হিমাংশু রায়। ফের মনোযোগী দিলেন দাবার চাল উল্টাতে। দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপটে কণ্ঠ নামালেন একরাশ গম্ভীর যে ছাপ। তুমি হয়তো ভুলে যাচ্ছ সুদীপা, অধীর রায় বর্তমানে রুশদি কিং। আর রুশদি কিংয়েরা চাইলেও নিজেদের রাজত্বে রাজ করাকালীন খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। শেষমেশ হয় শত্রুর হাতে প্রাণ হারায়, নয়তো প্রাণ হারায় প্রিয় এবং আপন নামক মুখোশধারীদের হাতে। এই পথে কিন্তু ধীরলয়ে এগোচ্ছে বর্তমান রুশদি কিং ওরফে অধীর রায়। তার মৃত্যুতেও কিন্তু খুব বেশি দেরি নেই। তাই বলছি, একবার যদি তার সঙ্গে কোনো মতে নিরুর বিয়েটা হয়ে যায়, তাহলেই ব্যাস, আমাদের নিরু হবে এই পুরো রায় জমিদার বাড়ির একমাত্র মালকিন। থমকালীন হিমাংশু রায়। মন্ত্রীর গতিটা আচমকায় দাবার কোটে হাতে তুলে এনে হাতের মুঠোয় পুরলেন তিনি। রুক্ষ হাতে অমসৃণ তালুতে গুটিখানা খানিকটা দলাই মালাই করতে করতে রহস্যময় বাঁকা কণ্ঠে ফের বলতে লাগলেন, জমিদার বাড়ির একমাত্র উত্তরসূরি অধীর রায়, যার ভাগ্যের মৃত্যুর রেখা বহু আগে স্পষ্ট হয়েছে গিন্নি। এবার শুধু তার ফলাফলের পালা। নিরুর সঙ্গে এবার বিয়েটা হোক তার। এরপর তার মরণ নিশ্চিত করার দায়িত্ব আমার। মেয়ে আমার স্বামীর শোকে না হয় কটা দিন কাঁদবে, তারপরও যে 1 মাস, 4 মাস কিংবা 1 বছর। আর তারপর আমার নিরুকে আমি আবারও বিয়ে দিব তার যোগ্য পাত্রের সাথে। তারপর তোমার যা ইচ্ছা করো না হয়, সম্পত্তি তো তখন আমাদেরই থাকবে। হতভম্বকতার সমুদ্রে একটা টনক নাড়ল যেন সুদীপা রায়ের। সংশয় বাড়ল অন্তকোণে। সূক্ষ্ম অধরের ঢোকায় সিক্ত জিভখানা খানিক ঠেলে দিয়ে শঙ্কিত বিজড়িত কণ্ঠে পরপরে আওড়ালেন, কিন্তু এসব আমার নিরু কতটা কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছেন? তরাক চোখে তোক পাকিয়ে তাকালো হিমাংশু রায়। চোয়ালের পেশি টান টান করে বিকৃতি করলেন মুখ। বিকৃত ভাষায় দুটো গালি আওড়ে পরক্ষণে বললেন, কষ্ট? কিসের কষ্ট? টাকার মুখে দেখলে কষ্ট থাকে নাকি? যার টাকা আছে তার দুনিয়ায় সব আছে। তাই ওই সব যত সব কথাবার্তা দ্বিতীয়বার আওড়াতে
সাহস করো না নীরর মা। তখনই শক্ত হলেন সুদীপা রায়, ঠোঁটের ডগায় আটলেন কলপ, নত দৃষ্টে একমনে তাকিয়ে রইলেন দাবার কোটের পানে। হিমাংশু রায় দক্ষ কায়দায় গুটি নাড়াচ্ছেন উল্টে পাল্টে। আচমকায় গ্রাস করল রাজার গুটি। মুহূর্তে হিমাংশু রায়ের দক্ষ আঙ্গুলে তীরক্রিয়স্ত আঙ্গুলের কোট থেকে ছিটকে পড়ল রাজার গুটিটি। ঠোঁটের কোণে বক্রতার ক্রুহাসি লেপ্টে গেল মধ্যবয়স্ক বিচক্ষণের। রাজার গুটি প্রস্থানে নিজ গুটিটা রাখতেই আচানক রহস্যময় কণ্ঠে শুধালেন, খেলা তবে প্রতিদিন শুরু হলো? সুদীপা, তুমি শুধু খেয়াল রেখো, এই খেলায় কোনো প্রকার চাল সম্বন্ধে নীরু যেন অবগত না হয়। বাধে নাই মাথা নাড়ালেন সুদীপা রায়। বুক চিরে বার হয়ে এলো তার এক ফালি দীর্ঘশ্বাস। স্বামীর দক্ষ খেলার গতি দেখে অন্যমনস্ক হলেন তিনি। হুট করেই বলে উঠলেন, তখন থেকে আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি। কোন কথা? খেলার মনোযোগী হিমাংশু রায় পরপর জিজ্ঞাসু প্রত্যুত্তর। তার পিঠে হতভম্বকতার বাক্যবাণ ছুড়লেন সুদীপা রায়। এই যে, যার বাপ কোনোদিনও একটা মাত্র নারী ছাড়া দ্বিতীয় কারো দিকে ফিরে তাকায়নি, তারই ওরসজাত সন্তান এহেন কুৎসিত চরিত্রের কি করে পেল অধীর? অথচ ওর বাপ মেয়ে বাকিটুকু আওড়ানোর ফুসরত পেল না অন্যমনস্ক সুদীপা রায়। তার পূর্বে তার চক্ষু জল আক্রমণ বসালো শক্তপোক্ত হিংস্র থাবা এহেন আতর্কিত কণ্ঠে, যার পরনায় ভরকান কর্তা গিনি। তড়িৎ বিষময় দৃষ্টি সামনে তাকাতেই তার অমনি স্বামীর মন জলজল করতে থাকা ভয় মেশানো রাগান্বিত দৃষ্টিজোড়া পরখ করে ভীত হলেন রমণী। বহু কষ্টে গিললেন ঢোক। চোয়ালের পেশি নাড়াতে গেলেই ব্যথায় কুঁচকে এলো তার মুখ, কুঁচকে গেল চোখ জোড়াও। তদিমধ্যে কর্ণ করে ভেসে এলো হিমাংশু রায়ের বাজখাই কণ্ঠ, খবরদার, মরণের ভয় থাকলে ওই নাম মুখে আনবে না সুদীপা, নয়তো এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি আশা করি খুব ভোলনি। পিনপত নীরবতায় ছেয়ে থাকা কামরাটিতে মাঝে মধ্যে গুঞ্জে গুঞ্জে উঠছে সপ্তদশীর উচ্চগঙ্গানির শব্দ। মৃত্যুর যন্ত্রণায় কাতর পাখি নেয় ছটফট করে যাচ্ছে রমণীর ক্ষুদ্রতনু। চোখ দুটো ভেঙেছে বাঁধ, ঝরছে বুক ভরা আর্তনাদের ব্যথাতুর ছাপ। যুবকের ঘামর্ত বলিষ্ঠ দেহের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আটকে থাকা ক্ষুদ্র বদনখানি সরিয়ে আনলো ব্যর্থ চেষ্টা মাহির। তার ধনুকে ন্যায় বাঁকানো মেরুদণ্ডটা কেমন সেটে আছে অমসৃণ দেওয়ালের সঙ্গে। পা দুটো এখনো জোরপূর্বক ছাড়িয়ে আছে রুরমানবের ভি শেপ করা মেধিন কোমর অঞ্চলে। মানবী পরস্ত হচ্ছে না কিছুতেই। ঘাড়ের পেশিতে শক্ত করে মুখ সরাতে চাইল অন্যত্র, কিন্তু রুরমানব আজ যেন বড্ড বেপরোয়া। এক মুহূর্তের জন্য মুক্ত করছে না চঞ্চলতা চড়ুইকে, উল্টো জোর বাড়িয়েছে নিজের পশিবহুল ইস্পাত দৃঢ় হাত দুটোর। তার ডান হাতে রুক্ষ তালুর রুষ্ট চাপে কুপকাতমাহী নরম তুলতুলে ঘাড়, বা হাতে দানবীয় মুঠোয় দেওয়ালের সনে একত্রে চেপে রাখা রমণীর তুলনায় নত যেন কবজি সন্ধি। দক্ষ শাসনের ন্যায় রমণীর তুলতুলে অধর যুগল নিজ আধিপত্য বিস্তারের মতো ছন্ন ছাড়া বেপরোয়া পুরুষ। দক্ষ অধৈর্যগল কার্য চালাচ্ছে রুষ্টতার সনে। মাহি গোঙাচ্ছে এখনো, অষ্টপুট তার সেই চিরচেনা দশায় নেই। তাদের হাল হয়েছে করুণ রুরমানবের তীক্ষ্ণ দাঁতের চাপায় পড়ে। সেথায় ক্ষত হলে ঘা দেখা দিয়েছে বেশ কয়েক স্থানে। উষ্ঠ খাড়ি ও তরলে মাখামাখি অবস্থা। বেচারার মুখ গহ্বর, তবু নিস্তার পাচ্ছে না কিছুতেই। তার অধৈর্যকলে উৎসখারীও স্বাদ পেতেই রুরমানব বোধহয় উন্মাদ হয়েছে বেশ। ভাগ্যিস নাসারন্দের ছিদ্রপথ এখনো উন্মুক্ত, নয়তো এত দীর্ঘ গভীর চুম্বনে মৃত্যু সুনিশ্চিত ছিল বেচারির। মাহি বড্ড দুর্বল, ভঙ্গুর কায়ে ছটফট করছে কোনো রকম। এরই মধ্যে মেয়েটাকে এক ফালি স্বস্তির নিঃশ্বাস টানবার সুযোগ দিল মুগ্ধ। আলগোছ ভাঙিমায় আচমকাই কপালে কপাল ছোঁল মাহির। সপ্তদশী নাচুক, বড্ড কাঁপছে তার সর্বাঙ্গ। নিঃশ্বাস বোধহয় টানছে বহু কষ্টে। সিক্ত দু চোখ বুজে রাখা দুর্বল মানবীর। ঠিক তখনই মুগ্ধ কেমন হাঁপানে নেয় শ্বাস প্রশ্বাস চালিয়ে হুট করে ঝঙ্কার তুলে কণ্ঠে শুধালো, লেটস গো ইন্টারমিট টুট চাশমিশ। মুহূর্তে মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। সপ্তদশীর চোখ দুটো তখনই খুলে গেল বিস্ফোরণে আকার ধারণ করে। মুখ বয়ে ছড়িয়ে গেল মারাত্মক ভয়ের ছাপ। কণ্ঠ জড়িয়ে আসতে চাইল ভীত সন্ত্রস্তায়, আপনি এসব না।
শুনলো না মুগ্ধ, উল্টো ফিক করে বাঁকা হেসে অধর কামড়ে ধরলো নিচে। ধীরে ধীরে মাহির মসৃণ ললাটে হাত দিয়ে ললার তলে দূরত্ব বাড়িয়ে মুখে নামালো সপ্তদশীর মসৃণ গ্রীবাদেশ। সেটাই আচমকা নিচের রাক্ষসে ধারালো দাঁতের তীক্ষ্ণ ছোঁয়া বসাতেই বেচারি কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আত্মচিৎকার। যুবক সময় নিল, দাঁত বসিয়ে রাখলো মানবীর মসৃণ গ্রীবাদেশে। ধীরলয়ে দাঁত সরিয়ে সদ্য পরিস্ফুটিত ক্ষততে সিক্ত অধর ছুঁয়ে এক অদ্ভুত অধিকার বোধে শুধালো, ওসব চোখাচোখি, বুক লিস্ট, কাইন্ড লাভ, তুলতুলে আদর্শ হাক, অ্যান্ড অল those respective fucking type of intermediate or not in my criteria, Signora. I am a bloody beast and I have a rough sign in my taste. সো আমি যখন তাকে ছোবো তখন ঠিক এভাবেই ক্ষত করে ছাড়বো। তাই এখন থেকে এসবে অভ্যস্ত হয়ে যা সিগনোরা। আই কান্ট স্টপ মাই সেলফ এনিমোর। আতকটে মাহির নারী সত্তা কেঁপে ওঠে ক্ষুদ্র তনু। তীব্র ব্যথায় জর্জরিত অধৈর্য গল খানিক নাড়িয়ে চাড়িয়ে যে না কিছু হারাবে তার পড়বে। কর্ণকুহরে পৌঁছালো মুগ্ধের ভয়ার্ত কণ্ঠস্বর। আই ডোন্ট লাভ দ্যাট ফাকিং টাইপ অফ সো কল্ড ড্রাক রোম্যান্স মেব। এক মুহূর্তে কণ্ঠে ভাটি পড়ল যেন রূঢ় মানবের। পরক্ষণে তার ব্যস্ত অধৈর্যগোল শিরশিরিয়ে পরশের ন্যায় ধীরলয়ে উঠে এলো রমণীর রক্তাক্ত কর্ণললিতে। সেথায় তার ফের তীক্ষ্ণ দাঁতে রুষ্টচাপ বসিয়ে একই কণ্ঠে আওড়ালো, বাট আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন এক্সট্রিম ড্রাগ রোমান্স, সিগনোরা। ভিন্ন কিছু শব্দ যার সাথে পূর্ব পরিচিত নেই বোকা মানবী। ফলাফলস্বরূপ ভয় পাবে না স্বস্তি পাবে ঠিক বুঝতে পারছে না। বড্ড সন্দিহান সে। শুকনো ফাঁকা ঢোক গিলে ফুপিয়ে ফুপিয়ে প্রসঙ্গ ধরলো উল্টো, আপনি আমার সঙ্গে এসে উল্টাপাল্টা কাজ করতে পারেন না বিস্ট। অধর কামড়ে হাসলো মুগ্ধ। মোহবিষ্টের ন্যায় নাক ঘষতে লাগলো মানবীর মসৃণ গালে। আচ্ছন্ন কণ্ঠে আওড়ালো, ওহ ফাক অফ বান্দির মেয়ে, আমি কি করতে পারি তা তোর ধারণার বাইরে। হয়তো একটু টের পাবি কিছুক্ষণ পরে। কতটুকু লোকটা দমতে পারছে না মাহি। অদম্য মনোবল দুর্বল কণ্ঠে ফের বলে ওঠে, আপনি বলেছিলেন আমার বার্থডে না আসার আগে 8-9 দিন দেহের কোনো বড় পরিবর্তন চলে আসে না পিচ্ছি। এই মুহূর্তে জাস্ট ভুলে যাও সব অ্যান্ড ফিল মি। আপনি এসব করতে পারেন না। আমি না, আপনি আমার সঙ্গে সামান্য একটা কাগজের টুকরোর ভিত্তিতে এসব করার অধিকার রাখেন না বিস্ট। তক্ষুনি মোহচ্ছন্ন দৃষ্টিযুগল আগুনে ধারালো পড়লো যেন মুগ্ধের। নাক সরে গেল মাহির কোমল গাল থেকে। শক্ত জলে কটমট শব্দ পারল তার। রমণী তুলতুলে ঘাড়ের পিঠে আঁকড়ে ধরা রুক্ষ হাত মুষ্ট তক্ষুনি টেনে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সেথায় এক প্রকার হিংস্রতা বসিয়ে হিসিয়ে শুধালো, সামান্য কাগজ? মাই ফাকিং বিচ, দ্যাটস নট আ অর্ডিনারি পিস অফ পেপার, দ্যাটস আ ম্যারেজ কন্ট্রাক্ট পেপার, যে স্পষ্ট লেখা তুই আর আমি হোয়াট এভার। কণ্ঠের মলিনতা বাড়ালো মাহির। মাথাটা আপনা আপনি হেলে গেল দেওয়ালের সনে। চোখ দুটো কন্দনে ভরে বুঝে এসেছে মেয়েটার। অস্ফুট কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ মাত্র, যা বাস্তবিক জীবনে বিন্দুমাত্র মূল্য রাখে না বিস্ট। বাস্তব হলো আপনি এবং আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আপনার সাথে আমার সমাজ, জাত, ধর্ম কোনো কিছু মেলে না। না মিলে মন। তবে কিসের ভিত্তিতে আমি আপনার হালাল হলাম? কিসের ভিত্তিতে বিয়ে হলো আমাদের? কাগজে কলমে থোড়াই বিয়ে হয়? বিয়ে হয় ধর্মীয় মতে। মুহূর্তের আগের পারও তরতর করে আকাশ ছিল রূঢ় মানবের। মাহির চোয়াল বরাবর চেপে রাখা হাতটা তার শক্ত হলো ফের। সহসা ঘর কাঁপিয়ে হিংস্র বাঘে নেয় গর্জে ওঠে শুধালো, কিসের জাত, কিসের সমাজ, বান্দির মেয়ে, কার ধর্ম? আমি কোনো সমাজ, জাত, ধর্ম কিছু মানি না বান্দির মেয়ে। আর না মানি পৃথিবীর কাউকে। তোর যা ইচ্ছা মান। যে সমাজে মানতে ইচ্ছা করে মান, যে ধর্ম মানতে ইচ্ছা করে মান। আই ডোন্ট স্টপ ইয়োর বাট আমি যা মানি না তা নিয়ে আমার কিংবা আমার অর্ধাঙ্গিনীর কেউ জাজ করতে এলে তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। যে সমাজ আমার বান্দির মেয়ের দিকে আঙুল তুলবে সে সমাজ ধ্বংস করে ফেলবো আমি। যে জাতপাতের দোহাই দিয়ে আমার বান্দির মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাইবে সেই জাতপাতকে নির্বিশেষে মাটিতে পিষে ফেলবো আমি। আমি যা মেনেছি তাই আমার জন্য যথেষ্ট বান্দির মেয়ে। এতে অন্য কারো কি আসে যায় তা নিয়ে
লিটারেলি আই ডোন্ট ফাকিং কেয়ার অফ অ্যাবাউট দ্যাট। গলা স্বরে সূক্ষ্মতা ভালো মাহির, হতবাকতায় ছেয়ে গেছে মুখভঙ্গি। আর কি বলবে সে, কাকে বলবে? এই লোক যে না এতটা বেপরোয়া তাকে বলবে? যে লোক কোনো সমাজ জাত ধর্ম মানে না তাকে বলবে? রমণী কুণ্ঠিত ব্যতীত নয়নের রূঢ় মানবের পানে তাকিয়ে থাকতেই আচানক তার চোয়ালে ছড়ালো মুগ্ধ। ফের আলগোছে কপালে কপাল ছোঁয়ায়, ভরাট কণ্ঠে আওড়ায়, আমাকে কোনোদিন উপেক্ষা করার দুঃসাহস দেখাস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, তোকে মারতে গেলে এক মুহূর্ত হাত কাঁপলেও যে সমাজ জাতপাত ও পরিবারের দোহাই আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস করবি, তাদের ধ্বংস করতে ন্যানো সেকেন্ডও সময় নেব না আমি। মাইন্ডেড। আতকে ওঠে মাহি। আদর কামড়ে ফোপাতে গেলে অষ্টপুটে ব্যথায় আপনা আপনি কুচকে আসে তার মুখ। পরক্ষণে মুখে হ্যাজ কাটানে সপ্তদশীর ক্ষুদ্র কায়া দলিমান ভঙ্গিতে ধরল। দলতে দলতে মুগ্ধের পানে চোখ তুলে তাকাতে রূঢ় মানব শক্ত চলে শুধালো, বেড়ে যাবি না? কিভাবে শুরু করব? স্টাইলটা যদিও খারাপ না, বাট ইটস ইউর ফার্স্ট টাইম না, সো। দৃষ্টিজোড়া কুচি গেল মাহির। বোধগম্য সীমার ন্যায় তাকিয়ে রইল অপলক। মুগ্ধ এক মুহূর্ত স্থবির বনে গেল যেন মেয়েটার পানে তাকিয়ে। মুহূর্ত পার হতেই জোর বাড়ালো হাতের, সপ্তদশী লতানো কোমর বাঁকানো তাই টান বসালো হ্যাচকা। তুলতুলে হাত দুটো ছেড়ে দিল পরপরই। উন্মুক্ত বা হাতখানা তড়িঘড়ি করে নিজ প্যান্টের অগ্রভাগে ছুতেই মাহের ক্ষত অষ্টপুট আঁকড়ে ধরল মানব ফের। এবারে বোধহয় মেয়েটার অধৈর্যগুল না ছেড়ে শান্ত হবে না। মাহি কাঁদলো আবারও, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলেছে বেশ। মস্তিষ্ক সজাগ, নার্ভগুলো ধীরে ধীরে স্লো হচ্ছে তার। অতিরিক্ত রক্ত কষ্ট আর অচেতন হারাবার পথে মেয়েটা। এদিকে যুবক আগোছালো নিয়ন্ত্রণহীনভাবে মেয়েটাকে নিচের করে নিতে অগ্রসর। বি শেপের ঝাঁক থেকে প্যান্টের অগ্রভাগ খানিকটা সরাতে আচানক মুগ্ধ টের পেল মাহি ঢুলছে। তখনই স্থবির হলো রূঢ় মানব। অধর ছেড়ে আতকে ওঠার সম্মুখে তাকাতে অবচেতন বোকা মানবী সদ্য কর্তৃত্ব কালিমের ডগানে ঢুলে পড়ল যেন রুক্ষ ভাঁজে। মুহূর্তেই চোয়ালের পেশি কটমট করলো রূঢ় মানবের। মাথা ভর্তি অদৃশ্য মোহচ্ছন্নতা হুট করেই ভাটি দেওয়ার মতোই যেন নিয়ন্ত্রণহীন। দাঁত কিরমির করে ঠোঁট কামড়ে ধরল নিজের শক্ত হাতে রুষ্ট তালু দিয়ে অনবরত বলিষ্ঠ ঘাড়। ডলতে ডলতে চাপা খপে হুঙ্কার ছুটল, কুত্তার বাচ্চা! আবার এই জানোয়ার বাচ্চা! হোলি ফাক! উফ! মাথায় আগুন ধরে গেছে মুগ্ধের। বরিশালী অদম্য চিন্তা অনিয়ন্ত্রিত। তক্ষুনি মেয়েটারকে কোলে তুলে নিয়ে সম্মুখে হেঁটে এলো 2 কদম। অতঃপর কোনো বলা কওয়া ছাড়া অবচেতন মাহিকে এক প্রকার ছুঁড়ে ফেললো মখমলি বিছানার নরম কোলে। কি কাণ্ড দেখো! অবচেতন মানবী তখনও বুঝে আছে চোখ। ওদিকে যুবক উন্মাদ ক্ষুদ্র দৃষ্টিতে মাহির পানে তাকিয়ে ব্যস্ত হাতে গা থেকে এক পোকা টেনে হিসড়ে খুলে ফেলেছে শার্ট। একে একে বোতাম খোলার ধৈর্য নেই রূঢ় মানবের। ফলে মুহূর্তেই যেন বেচারার সাথে সবগুলো বোতাম অবহেলায় ছিঁড়ে ছড়িয়ে পড়ল বিছানার কোলে। পই পই করে উন্মুক্ত হয়েছে ফর্সা বলিষ্ঠ পেটানো দেহটা। পাইথন ট্যাটু শৈলীর অঙ্কিত ফুলে ফেপে থাকা মাসেলস রয়ে শয়ে বাঁধনমুক্ত হলো শার্টের আধর হতে। এক ঝাটকায় গা থেকে শার্টটা খুলে এনে অধরে ছুঁড়ে ফেলল মুগ্ধ। পরক্ষণে হাত রাখলো প্যান্টের ডগায়। ধীরলয়ে এগোলো অবচেতন মাহির পানে। নিজ পাহাড়সম দেহটা সামান্য ভর ছাড়লো মানবের গায়ে। অনিয়ন্ত্রিত কামনায় বোধ মানব অবচেতন সপ্তদশী ডুব দিতে যাবে অমনি মস্তিষ্ক তরাক করে বেজে ওঠে। গভীর দৃষ্টিঝড় একত্রে তাক করে বোকা মানবের ক্ষুদ্র পল্লব মুখে। মেয়েটার হুঁশ নেই। তার ছোঁয়াগুলো আদৌ কি অনুভব করতে পারবে সে? তবে যদি হুঁশ ফুরলে বলে বসে তার ঘুমের সুযোগ নেওয়া হয়েছে তখন? এহেন ভাবনায় আকস্মিক খানিক চট গেল যেন দ্য গ্রেট রুশোদি কিংয়ের। সে যা করবে মেয়েটাকে দেখিয়ে করবে, হুঁশ রেখে করবে, রেপিস্টের মতো সুযোগ বুঝে ধরাই করবে। চটজলদি মাহির ওপর থেকে উঠে বসে মুগ্ধ। শক্ত দুহাতে বিছানার দুপাশে আঁকড়ে ধরে বসে রইল এক পলক। চোয়াল শক্ত তার, মুখটা হয়েছে গম্ভীর লাল। দৈবিক শক্তিতে বলিষ্ঠ ঘাটে সামান্য কাত করে রূঢ় মানব রাগান্বিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। কটমট করতে করতে শুধালো, আমার এই ভরাট যৌবন
যৌবনে করা প্রথম ভুল হলো তোর মতো একটা বান্দির মেয়ের সাথে হ্যাঙ্কিং প্যাঙ্কিং করতে চাওয়া। কিন্তু কত বড় বেয়াদবের বাচ্চা হলে একটু 19-20 করতে গেলে টলে পড়ে এই জানোয়ারের বাচ্চা। একমাত্র তোর জন্য আমার এই যৌবন পোড়া মরা কাঠ দেখে এখন পর্যন্ত ভার্জিনিটির দাগ ঘুচাতে পারলাম না, কুত্তার বাচ্চা। থমকালো মুগ্ধ, তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র, ঠোঁট কামড়ে বিছানা দুপাশ খামচে ধরল জোরে। নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ প্রয়াসে চোখ দুটো বুঝে ফের বিড়বিড়ায়, বন্তির মেয়ে এখনো বড় হচ্ছে না, কবে বড় হবি তুই? শান্তি দিবি কবে আমায়? নিঃশ্বাসের অগচ্ছন্ন ভঙ্গিমায় ভাবভঙ্গি বাড়ছে মুগ্ধের, দেহের সবগুলো দৃশ্যমান পেশি হয়েছে টান টান, কণ্ঠায় বাড়ছে সূক্ষ্মতা, মানব তক্ষুনি ঘাড়ের মাংস হলো পেশি কুচকে সিলিংয়ের পানে মুক্ত কালো, অস্ফুট গোগানি স্বরে আওড়ায়, ওহ 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 ফাক। তড়িৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ, অবিচ্ছিন্ন পায়ের গতি ছুটে বেড়ে কক্ষ থেকে। কাঠের প্রশস্ত করিডোর দয় ঘেঁষে দাঁড়িয়ে আচানক খুঙ্কার ছিল রুড়ো মানব, গার্ডস। তক্ষুনি বাজ পাখি নেই অন্দরমহলের প্রশস্ত অঙ্গনে ছুটে এলো গোটা কয়েক কালো পোশাক ধরে গার্ডস, যারা এসেছিল মনস্টারের সঙ্গে। তাদের দেখে ফের হুঙ্কার ছুটে মুগ্ধ, এক্ষুনি আমার জন্য আইস বাথের ব্যবস্থা কর, ও ফক তাড়াতাড়ি। এই পর্বটা একটু ছোট ছিল, মানে আজকের পর্বটা হচ্ছে এখানে শেষ। তো আপনাদের একজন মানে হচ্ছে লেখিকার পেজে যারা গল্প পড়ে আর কি, তো মুগ্ধকে নিয়ে তো সবাই কমেন্ট করে, যেমন আপনারা আমার কাছে করেন। তো লেখিকার কাছে একজন একটা কমেন্ট করছে যেটা আমার অনেক নজর কাটছে আর কি, আর কার কাটছে জানি না। তো হচ্ছে কমেন্টটা আমি পড়ি, হ্যাঁ। আপুটার নাম আমি মেনশন করলাম না, কিন্তু উনি মানে লিখছে যে আহারে বেচারি মুগ্ধ আজও হ্যাঙ্কিং প্যাঙ্কিং করতে পারলো না, অতিরিক্ত হটনেস কন্ট্রোল করতে বরফ পানিতে ডুব দিতে হলো। কিন্তু আমার সরল সোজা মনে লেখিকাকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন, যেহেতু মুগ্ধ বাবা হচ্ছে মুসলিম কিন্তু মা হিন্দু, আর ও তোর মাকেই বেশি মানে, তো সেক্ষেত্রে সে কি মুসলিম বাচ্চারা ছোটবেলায় যেটা করে সেটা কি সে করেছে? আসলে এখানে সে কি বোঝাতে চাইছে আশা করি বুঝতে পারছেন। উনি নিজেও বলে দিছে যে মুগ্ধের কি টুনটুনি কাটা নাকি যাই হোক আর না বলি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে, টাটা।